সুপ্রভাত, সিটিভিএনে স্বাগত। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে ইংলিশ, এবং এর আগেও ইংলিশের বেশ কয়েকটা চ্যাপ্টার আলোচনা করা হয়েছে এবং নবম শ্রেণীর ইংলিশ নিয়ে আজকে আলোচনা করা হবে। খুব গুরুত্বপূর্ণ একটা সময়, গতকালই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দিন ঘোষণা করেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন থেকে কিন্তু প্রিপারেশনটা নেওয়া শুরু করতে হবে, কারণ মার্চেই মাধ্যমিক রয়েছে। এবং নবম শ্রেণীর ইংরেজি আজকে পড়ানো হবে, যিনি রয়েছেন স্যার মিলন জানা। প্রথমেই স্যারকে অনেক অনেক স্বাগত স্টুডিওতে। নমস্কার। আজ যে বিষয় নিয়ে পড়ানো হবে ইংলিশ, এবং ইংলিশের একটি কবিতা নিয়ে পড়ানো হবে, এবং অবশ্যই সেই কবিতা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তোমরা সরাসরি স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে স্যারের সাথে কথা বলতে পারো। স্যার, একেবারে ক্লাসে যাও। একদম। সমস্ত ছাত্রছাত্রী এবং সিটিভিএনের দর্শকদের স্বাগত। আমরা প্রায় 1.5 বছর নয়, প্রায় 2 বছর হতে যাচ্ছে আর কি, আমরা লকডাউনে এবং গৃহবন্দী দশা। আমরা ছাত্রছাত্রী তো একদমই স্কুল নেই, কলেজ নেই, ফলে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি। সিটিভিএনের এই উদ্যোগ একদম সাধুবাদ জানাই। এইরকম প্রচেষ্টা ছাত্রছাত্রীদের অনেক কাজে লাগবে। প্রতিদিন বিভিন্ন বিষয়ে আমাদের এখানে আলোচনা হয়, বিভিন্ন স্যারেরা আসেন। তো আজকে আমি নবম শ্রেণীর ইংলিশের দ্য নর্থ শিপ কবিতাটা আলোচনা করব। এই কবিতায় মূল কবিতায় আসার আগে আমি আরও কয়েকটা কথা বলে নিই আগে, যে আমরা এই সাবজেক্টটা যে পড়ছি, এই সাবজেক্টে নর্থ শিপ আজকে ফিলিপ লার্কিনের কবিতা, একজন ইংলিশ পোয়েট, যার একদম জীবন দশাটা কেটেছে ইংল্যান্ডে, এবং তিনি জন্মেছিলেন হচ্ছেন 1922 অগাস্ট মাসে তিনি জন্মেছিলেন, এবং স্প্যান অফ লাইফ হচ্ছে 63 ইয়ার্স। তিনি নট অনলি আ পোয়েট, নোভেলিস্ট অ্যান্ড এ লাইব্রেরিয়ান। He got the job 1943 as a librarian. He lost his father at the age of 60, and he also died 1985. Span of life 63. তো কবি এই কবিতাটার মাধ্যমে একটা রূপকধর্মী কবিতা, একটা হিউম্যান লাইফ বা মানুষের জীবন একটা কম্প্যারিজনের মাধ্যমে দেখিয়েছেন, যে কিভাবে মানুষের জীবনগুলো সামনের দিকে এগিয়ে যায়, বিভিন্ন বাধা বিপত্তিতা, অবস্ট্রাকল ইন দেয়ার লাইফস, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড ইট অ্যান্ড হাউ টু ওভারকাম ইট, অ্যান্ড ডিফারেন্ট সিচুয়েশান ম্যান ক্যান ওভারকাম দেয়ার সিচুয়েশান। এই নর্থ শিপ কবিতায় কবি দেখিয়েছেন। কবিতার প্রথমে কবি বলছেন যে 3 ships রেডি ফর দেয়ার ভয়েজ অর জার্নি। তারা জার্নি করার জন্য তৈরি হয়ে আছেন। 3টে শিপ, 3 শিপ রেডি, শিপস রেডি ফর দেয়ার ভয়েজ অর জার্নি। ইন দ্য মর্নিং স্কাই, যখন সকালবেলার আকাশটা কি, তখন একদম বাতাস বইছে, মৃদুমন্দ বাতাস বইছে, মর্নিং স্কাই অ্যান্ড উইন্ড ব্লো। তখন এইরকম একটা সিচুয়েশনে 3টে শিপ দে ডিজায়ার টু গো ইন ডিফারেন্ট ডেস্টিনেশান, তাদের লক্ষ্যটা বিভিন্ন আছে। এবং রানিং সি, অর্থাৎ সমুদ্রটা তখনও কি হচ্ছে, প্রবাহমান সমুদ্র, রানিং সি। ফার্স্ট শিপ, the first ship turned towards the west. তাহলে প্রথম শিপটা, জাহাজটা কি করলো, পশ্চিম দিকে যাত্রা শুরু, টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট। দ্য উইন্ড সাপোর্টেড ইট, অর্থাৎ সে যাচ্ছে যে তাকে পশ্চিম দিকে গামী যে জাহাজটা তাকে কি করলো, সাপোর্ট করলো, অর্থাৎ তাকে ফেভারে এলো। দ্য উইন্ড ফেভার দ্য শিপ, ফলে তার যাত্রাপথটা অনেকটা ইজি হয়ে গেল। এবং দ্য শিপ রিচ টু আ রিচ কান্ট্রি, অর্থাৎ একটা সমৃদ্ধশালী দেশে সে গিয়ে পৌঁছালো। অর্থাৎ তার ডেস্টিনেশান যেটা ছিল, লক্ষ্যটা যেটা ছিল, সেই শিপটা গিয়ে তার লক্ষ্যে পৌঁছালো। অর্থাৎ
যে যাত্রাপথের উদ্দেশ্য নিয়ে সে বেরিয়েছিল তার ফুলফিলমেন্ট হলো। অর্থাৎ এটা কিন্তু তার অবস্ট্রাকেল নেই, তাকে সব কিছু, তাকে মর্নিং স্কাই, দ্য উইন্ড, দ্য সি, প্রত্যেকটা যে তার সাপোর্টিং এলিমেন্টসগুলো তাকে কি করেছে, তাকে হেল্প করেছে। ফলে তার যাত্রাপথের কোনো প্রবলেম হয়নি, অর্থাৎ প্রবলেম ক্রিয়েট হয়নি, অর্থাৎ সে তার যাত্রাটা স্মুথ যাত্রা গেছে, জার্নিটা স্মুথ, এবং ডেস্টিনেশনে পৌঁছানোর পরে তার লাইফটা ফুলফিলমেন্ট পেয়েছে। দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, অর্থাৎ এই সেকেন্ড শিপটা যাত্রা শুরু করেছে পূর্ব দিকে, পূর্ব দিকগামী এই জাহাজটা। তাহলে আমরা জানলাম যখন পশ্চিম দিকে যে জাহাজটা প্রথম গেছিল তার উইন্ডটা কী ছিল, তাকে ফেভার করেছিল, অর্থাৎ সাপোর্ট করেছিল। আর যেদিকে পশ্চিম দিকে জাহাজটা গেছিল তাকে বাতাসটা থেকে ঠেলে ঠেলে নিয়ে গেছে, সাপোর্ট করেছে। অর্থাৎ এইবারে যে জাহাজটা তার টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, ফলে তার বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ উইন্ডটা তাকে সাপোর্ট করছে না, তার বিরুদ্ধে যাচ্ছে, অর্থাৎ অপোজিট ডাইরেকশান, দ্য উইন্ড ব্লোজ অপোজিট ডাইরেকশান। ফলে there is different obstacles in its journey, তার জার্নিতে অনেক অবস্ট্রাকেল আসছে, ফলে তাকে অনেক বাধা বিপত্তি পেরোতে হচ্ছে। বাট হি ডিজায়ার টু গো অ্যান্ড রিচ হিজ ডেস্টিনেশন, তার লক্ষ্যে সে পৌঁছাতে চাইছে, কিন্তু বাধাগুলো তাকে ঘিরে ধরছে একে একে। আলটিমেট ইট ক্যাপটিভেট অ্যান্ড অ্যাঙ্কর্ড, অর্থাৎ বাতাস তাকে এমনভাবে বন্দি করলো সে আর এগোতে পারলো না, তাকে একটা ক্যাপটিভেট বা বন্দি দশায় এসে তাকে পৌঁছাতে হলো। এই বন্দি দশায় পৌঁছানোর ফলে তার জার্নিটা স্টপ হয়ে গেল, অর্থাৎ তার এগোতে পারলো না সে। অর্থাৎ ফার্স্ট শিপটা কী করেছে, তার ডেস্টিনেশনে পৌঁছেছিল, তার লক্ষ্যে পৌঁছেছিল, যেটা সে করতে চেয়েছিল সে ফুলফিলমেন্ট পেয়েছিল। কিন্তু সেকেন্ড শিপটা তাকে উত্তাল সমুদ্রটা তার বিপরীতে গেছে, উইন্ড ব্লোজ দ্য উইন্ড তার অপোজিট ডাইরেকশানে হয়েছে, ফলে সে আর তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারল না, ফলে তাকে নোঙর করতে হলো, অ্যাঙ্কর্ড ইন ক্যাপটিভিটি, অর্থাৎ সে একটা জায়গায় গিয়ে আটকে গেল, স্যার এগোতে পারল না। দ্য থার্ড শিপ ডোফ or turns towards the north, the dark sea, অর্থাৎ সেই দিকের সমুদ্রটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন কালো রঙের সমুদ্র, ডার্ক সি, এবং কি ডার্ক স্কাই, স্কাইটা হচ্ছে ডার্ক, অর্থাৎ সেখানে কোনো অন্ধকারাচ্ছন্ন সমুদ্র এবং জাহাজের গতিটা যেদিকে যাচ্ছে সেটাও কি হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, অর্থাৎ লাইট নেই। আর কি হচ্ছে, দ্য সি কভার্ড উইথ দ্য স্নো অ্যান্ড ফ্রস্ট, ফলে কি হচ্ছে তার ডেস্কটা কাভার্ড হয়ে গেছে, কিসে কাভার্ড হয়ে গেছে, ফ্রস্ট, বরফে আবৃত হয়ে গেছে। আমরা জানি যে অতীতে আমরা একটা সিনেমা ছিল দেখেছিলাম আমরা, টাইটানিক দেখতে গেছিলাম, যে যখন হিমশৈল বা বরফের স্তূপে গিয়ে ধাক্কা মেরেছিল, তারপরে জাহাজটা তার ডেস্টিনেশানে যেতে পারেনি, তলিয়ে গেছিল অতল সমুদ্রে। এবং এই জাহাজটাও ঠিক তাই যাচ্ছে, কিন্তু বরফ, অন্ধকার, এই সমস্ত বাধাগুলো তাকে প্রচণ্ডভাবে ঘিরে ধরছে, তবুও তার লক্ষ্যে সে এগোনোর জন্য ট্রাই টু ফরওয়ার্ড, অর্থাৎ সে সামনের দিকে এগোচ্ছে তার জার্নিটাকে কন্টিনিউ করার জন্য, তার ডেস্টিনেশন বা লক্ষ্যে পৌঁছানোর জন্য। এর ক্ষেত্রে তার প্রবলেম আছে, প্রবলেম মানে অনেক বাধা, অনেকগুলো বাধাকে অতিক্রম করে তাকে ডেস্টিনেশনে যেতে হবে বা লক্ষ্যে যেতে হবে। এই লক্ষ্যটা পৌঁছানোটা এত সহজ নয়, অনেক ডিফিকাল্ট। এরপরে দেখলাম আমরা কি সেই জাহাজটা ফিরেছে কি ফিরেনি জানি না, অর্থাৎ ফার্স্ট যে শিপটা ছিল, প্রথম যে জাহাজটা, সে কী করেছিল, যাত্রা করেছিল কোন দিকে, টুয়ার্ডস দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে যাত্রা করেছে, রিচ কান্ট্রিতে পৌঁছেছিল এবং তার যাত্রাপথ ফুলফিলমেন্ট হয়েছিল, ফুলফিলমেন্ট রিটার্ন, সে ফিরে এসেছিল, হ্যাপিলি ফিরে এসেছিল, অর্থাৎ তার যা হোপস ছিল, তার ডিজায়ার ছিল, ফুলফিলমেন্ট হয়েছে, তারপরে সে ফিরে এসছে। সেকেন্ড শিপ ফিরে এসেছে, কিন্তু তার যাত্রাপথটা ফুলফিল হয়নি, ক্যাপটিভেট ছিল, তবুও সে ফিরে এসছে
এবং ফিরে আসার ফলে আনহ্যাপিলি ফিরে এসছে, কিন্তু সে কিন্তু হ্যাপিলি ফিরতে পারেনি। আর থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, সেটা কি করেছিল, সে যে যাত্রাপথে গেছিল, যাত্রাপথে ফিরবে কি ফিরবে না সে জানে না, তবু সে তার লক্ষ্যে অবিচল, অর্থাৎ তার ডেস্টিনেশনটা ফুলফিল করার জন্য সে যত বাধা আসুক, বিপত্তি আসুক, যত ঝঞ্ঝা আসুক, সে তার লক্ষ্যে অবিচল এগোতে চায়। তাকে বাধাগুলো, অবস্ট্রাকেলগুলো ওয়ান বাই ওয়ান তাকে কী করছে, সারাউন্ডিংস করে ধরছে, ঘিরে ধরছে, তবু সে চাইছে তার ফুলফিলমেন্টটা পেতে, সে এগোতে চাইছে। এখন এগোনোর জন্য তার বাধা হয়ে দাঁড়িয়েছে অনেকগুলো। প্রথম হচ্ছে ডার্ক সি, ডার্ক স্কাই, ফ্রস্টি ওয়েদার এবং স্নো অ্যান্ড ফ্রস্ট কাভার্ড দ্য শিপ, অনেকগুলো প্রবলেম তাকে ঘিরে ধরছে। অর্থাৎ সে তার লক্ষ্যে অবিচল থাকলেও তার লক্ষ্যে পৌঁছানোটা তার পক্ষে ডিফিকাল্ট। আমরা যেটা দেখলাম যে তিনটে শিপ, তাহলে ফার্স্ট শিপ, সেকেন্ড শিপ, থার্ড শিপ। ফার্স্ট শিপ গেছিল টুয়ার্ডস দ্য ওয়েস্ট এবং তার ডিজায়ার ফুলফিল হয়েছে, হোপসটা ফুলফিল হয়েছে। সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট এবং তার যাত্রাপথটা ফুলফিল হয়েছে কি হয়নি সেটা আমরা জানি না। তো সে একটা বন্দি দশায় পরিণত হয়েছিল, আনহ্যাপিলি ফিরে এসছে, অর্থাৎ তার হোপসটা কিছুটা ফুলফিল হয়েছে, কিছুটা হয়নি, ডিফিকাল্টিস ফিল করেছে। আর থার্ড শিপ যেটা, থার্ড শিপটা গেছিল উত্তরে গাঢ় অন্ধকার সমুদ্র, তুষারাবৃত সমুদ্র, অন্ধকার তার মধ্য দিয়ে গেছে এবং তাকে আমরা দেখেছিলাম একটা অমিশন, অর্থাৎ অশনি সংকেত দেখতে পেয়েছিলাম। ফায়ার স্পেলিং স্টার অর্থাৎ ধূমকেতু, ধূমকেতুকে আমরা বলি অশনি সংকেত, অর্থাৎ খারাপ কিছু নির্দেশ করে। কিন্তু এই কুসংস্কারকে সে বিশ্বাস না করে, এই অবস্ট্রাকলটাকে সে বিশ্বাস না করে সে এগিয়ে যেতে চাইছে নর্থ সির দিকে, কিন্তু দুর্গম সমুদ্র এবং গাঢ় অন্ধকার রাত্রির সেটাকে অতিক্রম করে পৌঁছাতে পারবে কিনা সে জানে না, তার দিশাহীন চলার পথ। আমরা বাস্তব জীবনে ইন আওয়ার হিউম্যান লাইফ দেয়ার ইজ থ্রি কাইন্ডস অফ পিপল। আমরা এই তিনটে যে শিপ আমরা পড়লাম, এই তিনটে শিপ তিনটে মানব চরিত্রকে অর্থাৎ হিউম্যান বিংসের ক্যারেক্টারিস্টিকটাকে এখানে ডেসক্রাইব করে। এই তিনটে ক্যারেক্টারিস্টিকগুলো কী কী? ফার্স্ট যেটা হচ্ছে নর্থ শিপ, একটা ধরনের মানুষ আছে, দেয়ার ইজ এ ওয়ান কাইন্ড অফ ম্যান। সেই ম্যানটা কি হয়, তার জীবনে কোনো অবস্ট্রাকেল নেই, বাধা নেই, অর্থাৎ সে যা চায় তাই পায়। অর্থাৎ তার জীবনে ফুলফিলমেন্ট হওয়ার ক্ষেত্রে তার পরিবেশ, তার ফ্যামিলি, তার শিক্ষাগত যোগ্যতা বা তার কাজ সব কিছু তাকে সাপোর্ট করে, অর্থাৎ সে যা চায় তাই পায়। এইরকম মানুষ সমাজে আমরা অনেককে দেখতে পাই, তারা বিত্তশালী হয়ে গেছে, তাদের জীবনে চলার পথে কোনো বাধাহীনভাবে তারা এগিয়ে গেছে এবং বাধাহীনভাবে চলার পরে তারা কি করছে, তারা জীবনের সফলতা অর্জন করেছে বা রিচড দ্য অ্যাম্বিশন দেয়ার লাইফ। এর ফলে সেই মানুষগুলো তাদের জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে। আবার সেকেন্ড শিপ আমরা জানি যেটা গেছিল পূর্ব দিকে যাত্রা করেছিল, টুয়ার্ডস দ্য ইস্ট। দ্য সেকেন্ড অপশান, অর্থাৎ দের ইজ থ্রি কাইন্ডস অফ ম্যান। দ্য সেকেন্ড ম্যান, কাইন্ড অফ ম্যান, তারা কি করছে, তারা চায়, ডিজায়ার আছে, তাদের হোপস আছে, তারাও জীবনে এগোতে চায়, কিন্তু তাদের অবস্ট্রাকেলটা, বাধাটা কি, তাদের জীবনে চলার পথ, অর্থাৎ জীবনে চলার পথে তাদের প্রতি পদে পদে বাধা, তাদের বাধাগুলো তাকে কি করে, অবস্ট্রাকেলগুলো সারাউন্ডিংস করে তাকে ঘিরে রাখে, তাদেরকে এগোতে দেয় না। ফলে তারা জীবনে অনেকটা সময় এগোতে না পেরে স্ট্যাগন্যান্ট ওয়াটার অর্থাৎ জমা জলে পরিণত হয়ে যায়। তারা জীবনটাকে একটা বন্দি দশায় হয়ে যায়, তারা এগোতে পারে না। অর্থাৎ এটা তাদের ত্রুটি নয়, অর্থাৎ তাদের প্রত্যেকটা জিনিস তার বিরুদ্ধে যাচ্ছে, প্রকৃতি যাচ্ছে, তাদের বিরুদ্ধে যাচ্ছে, তার ফ্যামিলি যাচ্ছে, তাদের বিরুদ্ধে তাদের ইকোনমিক কন্ডিশন যাচ্ছে, তার বিরুদ্ধে তার সমাজ জীবন, সব কিছু তার বিরুদ্ধে যাওয়ার ফলে সে জীবনে আর এগোতে পারছে না, একটা জায়গায় গিয়ে সে আটকে যায়। কিন্তু এই মানুষটার মধ্যে হোপস ছিল, ডিজায়ার ছিল, অ্যাম্বিশান ছিল, কিন্তু ফুলফিলমেন্ট পায়নি। আরেকটা ধরনের ক্যাটাগরির মানুষ আছে, যে মানুষগুলো জানে না যে তার জীবনে চলার পথটা কত দুর্গম, সেই দুর্গম
পথটাকে সে অতিক্রম করতে চায়, অর্থাৎ চলার পথে বাধা জানে, সে জানে হয়তো মৃত্যু সুনিশ্চিত, জানে হয়তো এই পথ অজেয়, অর্থাৎ জয় করতে সে পারবে না, অথবা সে জানে জীবনে চলার পথটা একদম আটকে যাচ্ছে তার এবং হয়তো সে আর কোনো দিন ফিরতে পারবে না, কিন্তু লক্ষ্যে অবিচল। সে চায় আমার লক্ষ্যে আমি এগোবো, আমি চলার পথে আমি থেমে থাকবো না, অর্থাৎ আমার জীবনে চলার পথে যেটা আমি করতে চাই সেটা আমি করব। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত আমার অবস্ট্রাকল আসুক, প্রকৃতি কিংবা ফ্যামিলি কিংবা ইকোনমিক কন্ডিশান যতটাই আমাকে বাধা দিক, আমি এগোতে হবে আমাকে। এই মনোবল, এই দৃঢ় আত্মপ্রত্যয় নিয়ে এগোতে চায়। অর্থাৎ এই তিনটে যে শিপ, তিনটে হিউম্যান বিংসের একটা সিম্বলাইজ করা হয়েছে এখানে। তিনটে হিউম্যান ক্যাটাগরিজ অফ লাইফ, তার এখানে একটা সিম্বলাইজ। এখানে এই সিম্বলাইজ এটা হচ্ছে, এই ক্যাটাগরিটাই সিম্বলাইজ হওয়ার ফলে মানব জীবনের যে দর্শনগুলো এখানে ফুটে উঠছে। কবি ফিলিপ লার্কিন্স এই তিনটে শিপের মাধ্যমে তিনটে মানব জীবনের যে ভ্যারাইটিসগুলো তিনি দেখাতে চাইছেন। একটা মানুষ চায় যে তার যা আছে সেইটা নিয়ে সন্তুষ্ট, সে চলছে এবং তার বাধাহীন জীবন চলে গেল। একটা মানুষ যত বাধা পেয়ে পেয়ে এগোতে চাইছে, এগোতে পারছে না। আর একটা ধরনের মানুষ বাধা জেনেও অন্ধকারের মধ্যে নিজেকে নিমজ্জিত করছে যে আমি করে দেখাবো, হয়তো মৃত্যু আমার পদে পদে সুনিশ্চিত, তবু লড়বো, অথবা না হলে আমি জিততে পারবো না, জিততে আমাকে হবেই। এই মনোবল নিয়ে, এই আত্মপ্রত্যয় নিয়ে সে এগোতে চায়। তাহলে এইখান থেকে আমাদের এই কবিতাটার মূল বিষয়বস্তু হচ্ছে তাই তিনটে শিপ আর তাদের যাত্রাপথের বাধা। কেউ বাধা অতিক্রম করতে পারে, কেউ বাধা অতিক্রম করতে পারে না। আবার আমরা দেখলাম কেউ ফিরে এসছে, কেউ ফিরে আসতে পারেনি, আবার কেউ দুর্গম পথটাকে ভেবে এগিয়ে গেছে। এবং এইটা তিনটে মানব জীবনের উপর তাদের এই শিপটা রিফ্লেক্ট হয়েছে কীভাবে, কবি ফিলিপ লার্কিন এটা দেখিয়েছেন। এবং এইটার মাধ্যমে আমরা কি কি কোশ্চেন এখান থেকে পেতে পারি। প্রথম আমার কোশ্চেন আসতে পারে, ফার্স্ট শিপ কোন ডাইরেকশানে গেছিল, তাহলে টুয়ার্ডস দ্য ওয়েস্ট। সেকেন্ড শিপ কোন ডাইরেকশানে গেছে, টুয়ার্ডস দ্য ইস্ট। থার্ড শিপ কোন ডাইরেকশানে গেছে, থার্ড শিপ গেছে নর্থ ডাইরেকশানে। এবারে ফার্স্ট শিপ কোথায় গিয়ে, ইন হুইচ ডেস্টিনেশান হি রিচড, ইট রিচড ইন আ রিচ কান্ট্রি, অর্থাৎ একটা ধনী দেশে পৌঁছেছিল, তার অ্যাম্বিশনটা ফুলফিল হয়েছিল। থার্ড শিপ কী হয়েছিল, থার্ড শিপ আনফরগিভিং সি, অর্থাৎ যে উত্তাল সমুদ্রের উপর দিয়ে গেছে। আর স্কাইটা কীরকম ছিল, নর্থ শিপ যখন রান করেছিল টুয়ার্ডস দ্য নর্থ, তার আকাশটা কেমন ছিল, ডার্ক স্কাই, অন্ধকার। কীরকম স্টার সেখানে একটা ইন্ডিকেট করা হয়েছে, ফায়ার স্পেলিং স্টার, অর্থাৎ ধূমকেতু, এটা একটা অশনি সংকেত। আবার বলে সেকেন্ড শিপ কোন দিকে গেছে, আমরা বললাম পূর্ব দিকে, টুয়ার্ডস দ্য ইস্ট। তার ডেস্টিনেশান ছিল, সে পৌঁছাতে পারেনি, তার কন্ডিশান কী হয়েছিল, অ্যাঙ্কর্ড ইন ক্যাপটিভিটি, অর্থাৎ অ্যাঙ্কর্ড ইন ক্যাপটিভিটি, অর্থাৎ বন্দিদশায় পরিণত হয়ে গেছিল সে। আর তারপরে কী হয়েছে, নর্থ শিপের বাধাগুলো অতিক্রম করে করে যেতে চায়, তার ডেস্কটা কী হয়েছিল, ডেস্ক বিকাম ফ্রস্ট, তারা তুষারাবৃত হয়ে গেছিল। আর নর্থ শিপের ফিরে এসেছিল কি ফার্স্ট শিপ হ্যাপিলি ফিরে এসেছিল। কীভাবে ফিরে এসেছিল কোশ্চেন আসে, হ্যাপিলি। সেকেন্ড শিপ কীভাবে ফিরে এসেছিল, আনহ্যাপিলি। আর হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য থার্ড শিপ, আননোন, আমরা জানি না তার কন্ডিশান কী হয়েছিল, সে এগিয়ে গেছে, আননোন কন্ডিশানের মধ্যে আছে সে। তাহলে এই কন্ডিশানগুলো আমাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এইটা মাথায় রাখতে হবে। এই কবিতার মূল বিষয়বস্তুটা কি, এই বিষয়বস্তু থেকে কবি কি আমাদের বোঝাতে চাইছেন। অর্থাৎ একটা কবিতা যখন লেখা হয় বা কবি যখন তাকে আমাদের সামনে অ্যাপ্রোচ করেন, কবির একটা ডেস্টিনেশান, নিজস্ব ডেস্টিনেশান বা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যটা কি আমাদেরকে আগে বুঝতে হবে, যে মানব জীবনের যে তিনটে চরিত্র তিনি কিভাবে এই কবিতার মাধ্যমে ডেসক্রাইব করতে চেয়েছেন, সেই ডেসক্রিপশানটা এই কবিতায় ধরা পড়েছে। তিনটে শিপ দিয়ে কিভাবে রূপক আকারে তিনি আমাদের অ্যালিগোরিক্যাল মিনিংয়ের মাধ্যমে তিনি আমাদের কিভাবে দেখিয়েছেন, এটা একটা অ্যালিগোরিক্যাল মিনিং, আমরা কিভাবে এইটা অ্যাপ্রোচ করেছেন, এই তিনটে কবিতার আমাদেরকে কবিতার তিনটে শিপের ব্যাখ্যা দিয়েছেন। এরপরে আমরা যাব কি, এই কবিতার প্রশ্ন উত্তরগুলো যেভাবে
আমি ছোট ছোট আকারে কয়েকটা বলে দিলাম, এইগুলোকে তোমাদেরকে স্টাডি করতে হবে যে কিভাবে আমি এই কবিতা থেকে কোয়েশ্চেনগুলোকে অ্যাপ্লাই করব। সেই কোয়েশ্চেন অ্যাপ্লিকেশানগুলো, শিপ কোন দিকে যাচ্ছে, তার ডেস্টিনেশান কী ছিল, সেই ডেস্টিনেশানে পৌঁছাতে পেরেছি কি পারেনি, সেই ডেস্টিনেশানে না পৌঁছে তার কন্ডিশান কি হয়েছে, থার্ড শিপের কন্ডিশান কি হয়েছে, থার্ড শিপ ফিরে আসবে কি, একটা আননোন, আনসার্টেনটি, একটা কোয়েশ্চেন মার্ক থেকে গেছে। এরপরে আমরা দেখব যে কবি বোঝাতে চাইছেন যে জীবনের সমস্ত বাধা বিপত্তি দুর্দশা কাটিয়েও কোনো মানুষ তার জীবনে ফুলফিলমেন্ট পেতে পারে এবং কোনো মানুষ তার জীবন দশায় তার এই সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে নিজের যোগ্যতাকে নিজেকে প্রুভ করতে পারে। আর কেউ কেউ হয়তো কালের নিমেষে হারিয়ে যায়, আবার কেউ কেউ কী করে জানে হারিয়ে হয়তো যেতে হতে পারে, আবার কখনো মনে হতে পারে যুদ্ধ জয় করতে গিয়ে মৃত্যু সুনিশ্চিত, তাও জানো। আমরা কয়েকদিন আগে দেখলাম উত্তরাখণ্ডে যারা গেছিল কিংবা সিকিমে গেছিলো, দেখলাম আমরা কি ট্রেকিংয়ে গেছিল, ভয়ানক দুর্জয় যাত্রা। সেই দুর্জয় যাত্রায় গিয়ে দেখলাম কি 11 জন মানুষ যারা একটা সম্ভাবনাময় প্রাণ, যারা হয়তো এই পৃথিবীকে অনেক কিছু দিতে পারতো, তারা ট্রেকিং করতে গিয়ে মারা গেল। অর্থাৎ তারা জানে দুর্গম যাত্রা, হয়তো তাদের যাত্রাপথ ফুলফিল হবে না, তবুও তারা গেছিল। হয়তো তারা জানে জয় করতে পারবো, কিন্তু প্রকৃতি তাদের বিরুদ্ধে এতটাই গেছে, তারা জীবনটাকে সঁপে দিতে হয়েছে এই প্রকৃতির কোলে। অর্থাৎ তারা হারিয়ে গেছে পৃথিবী থেকে, যুদ্ধ জয় আর হয়নি, তাদের ডেস্টিনেশনে তারা পৌঁছাতে পারেইনি, তাদের লক্ষ্যে তারা পৌঁছাতে পারলো না, প্রাণটা অকালে ঝরে গেল তাদের। হয়তো তাই হবে, কিন্তু নর্থ শিপের যে যাত্রাটা কিন্তু তাদের ফুলফিল পাওয়ার জন্য তারা লড়াই চালিয়ে যায় এবং লড়াই চালিয়ে যাবে। আচ্ছা, এই কবিতার টাইটেলটা আমাদের কবি দিয়েছেন দ্য নর্থ শিপ। টাইটেল কি আমাদের আগে জানতে হবে, টাইটেল কাকে বলে, নামকরণটা কি জিনিস। আমরা জানি যে নামকরণ সম্পর্কে বিভিন্ন মতামত আমাদের সামনে ফুটে ওঠে। নামকরণগুলো কীরকম নামকরণ আমরা জানি। আমরা ওয়ার্ল্ড ফেমাস যদি দুজন রাইটারের নাম বলি, প্রথম হচ্ছে আসেন উইলিয়াম শেক্সপিয়ার, আর দ্বিতীয় যার নামটা আমার চোখে ফুটে ওঠে তার নাম হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের গৌরব, তিনি হলেন রবীন্দ্রনাথ টেগর। দুজন এই বিশ্ববরেণ্য সাহিত্যিক, ওয়ার্ল্ড ফেমাস, যারা তারা তাদের অ্যাপ্রোচটা বিভিন্ন ডিফারেন্ট অ্যাপ্রোচ করেছেন। উইলিয়াম শেক্সপিয়ার বলছেন যে গোলাপকে আমি যে নামেই ডাকি না কেন, গোলাপের রূপ কিংবা সৌন্দর্যের বিকৃতি ঘটে না। অর্থাৎ নামে কিছু যায় আসে না, নামকরণ আবার কী জিনিস। অর্থাৎ গোলাপকে যে কোনো নামেই ডাকি না কেন, গোলাপের রূপ কিংবা সৌন্দর্যের বিকৃতি ঘটে না। রবীন্দ্রনাথ বলছে না না, টাইটেল বা নামকরণ হচ্ছে বিষয়বস্তুর মেন গেট বা প্রধান ফটক, যা দেখে পাঠক পাঠিকা আমরা রিডার্সরা ইন্টারেস্টেড হই, যা দেখে পাঠক পাঠিকার আমরা ইচ্ছে প্রকাশ করি এই গল্প কবিতা উপন্যাস এগুলোকে পড়ার জন্য, নোভেল এগুলো আমরা পড়ব। অর্থাৎ রবীন্দ্রনাথের যে উদ্দেশ্য আর উইলিয়াম শেক্সপিয়ারের উদ্দেশ্য একদম মানে ডিফারেন্ট ওয়েতে তারা চলেছেন। রবীন্দ্রনাথ বলেছেন যে কি বিষয়বস্তুর মেন গেট বা প্রধান ফটক, যা দেখে পাঠক পাঠিকারা বিষয়বস্তুর রস সাধনে আগ্রহী হয় বা ইন্টারেস্টেড হয়। বলছে বাস্তবে আমরা যদি দেখি যে কানা ছেলের নাম পদ্মলোচন রাখি, আমরা কানা ছেলে মানে যে লোকটা চোখে দেখে না তার নাম হয়তো পদ্মলোচন, সুন্দর চোখ রেখে দিলাম। একটা লোকের নাম রাখলাম গৌরাঙ্গ। গৌরাঙ্গ কথার অর্থ গৌর অঙ্গ ফর্সা, অর্থাৎ তাকে আমরা দেখছি তার নাম গৌরাঙ্গ, হয়তো কুচকুচে কালো লোক, তার নাম গৌরাঙ্গ রেখে দিয়েছে। ফলে বাস্তব জগতে আমরা যে নামকরণগুলো রাখি ওটা কিন্তু আমাদের একটা অ্যাকসেপ্ট করে না। কিন্তু কি তাই টাইটেল সম্পর্কে একটা ডেফিনেশন আমি বলবো এখন, যাদের একটু আস্তে আস্তে বলছি, যাদের সম্ভব হয় তোমরা লিখে নেবে। দ্য টাইটেল অফ এ লিটারেলি কম্পোজিশন, দ্য টাইটেল অফ এ লিটারেলি কম্পোজিশন, whether it is a short story, a poem or a play, for the matter of that, it is from the title that the readers can base an idea and the aim and purpose of the literature. তাহলে কি দাঁড়ালো, একটা নামকরণ পড়ে আমরা এই বিষয়বস্তুটা সম্পর্কে আগ্রহী হই।
দ্য টাইটেল অফ এ লিটারেলি কম্পোজিশন, whether it is a short story or a poem or a play or a novel, for the matter of that, it is from the title that the readers can base an idea of the aim and purpose of the literature. এইটা আমরা জানতে পারলাম। এটা গেল একটা টাইটেল বা ডেফিনেশন। এবারে আমরা এই নর্থ শিপ পড়লাম। এই নর্থ শিপটাকে আমাকে তো বলতে হবে যে এই নামকরণটা কবি কেন রেখে গেছেন নর্থ শিপ। এটাকে তো ওয়েস্ট শিপ রাখতে পারতো, নাম রাখতে পারতো ইস্ট শিপ, দ্য নর্থ শিপ কেন রাখলো? নামকরণ সম্পর্কে আরও ভিন্ন মতামত আছেন, অর্থাৎ নামকরণটা খুব ডিফিকাল্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। নাম কোথা থেকে আনবো? আমাদের নাম যদি কোনো একই নাম 2-3 পার্সনের হয়ে যায় তাহলে আমাদের কিছু যায় আসে না, কিন্তু একটা কবিতার নাম আমি যদি দেখি এ বাবা এই কবি এই কবিতাটা আছে, আবার একটা একই কবিতা, না, তখন একটা প্রবলেম ক্রিয়েট করে। তাই নামকরণ সম্পর্কে অনেক আমাদের সচেতন হতে হবে, আরও নামকরণগুলো দেওয়ার ক্ষেত্রে অনেক সচেতন হতে হবে, যে লিটারেলি কম্পোজিশন যেটা পাঠক পাঠিকার কাছে গ্রহণযোগ্য হবে, যারা রিডার্স তাদের অ্যাট্রাকটিভ হতে হবে এই নামকরণগুলোকে। তা নর্থ শিপ নাম টাইটেলটা দিয়েছেন যে কবি নর্থ শিপ, অর্থাৎ এই কবিতায় আমরা ফার্স্ট শিপ দেখলাম কি টুয়ার্ডস দ্য ওয়েস্ট, সেকেন্ড শিপ টুয়ার্ডস দ্য ইস্ট, আর থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ। ফার্স্ট শিপ যেটা গেছে তার কোনো বাধা নেই, অর্থাৎ জীবনে যা পায় সব চায় সব পায় সে, কোনো বাধা নেই, অর্থাৎ দেয়ার ইজ নো অবস্ট্রাকল, নো ইম্পেডিমেন্টস ইন দেয়ার লাইফ। সেকেন্ড যেটা গেছে পূর্ব দিকে টুয়ার্ডস দ্য ইস্ট, তার জীবনে অনেক ডিফিকাল্টিজ আছে, অনেক বাধা আছে, তবু সে এগিয়েছে, কিছুটা এগিয়েছে, কিন্তু একটা জায়গায় গিয়ে সে আটকে গেছে, তার জীবনে আর এগোনোর মতো কোনো জায়গা নেই, তাকে ফিরে আসতে হয়েছে। কিন্তু থার্ড শিপ নর্থ, সেটা একটা যে মানুষটাকে রিপ্রেজেন্ট করে, সেই মানুষটা হচ্ছে অদম্য একটা যোদ্ধা, একটা জেদি মানুষ, যে জানে তার মৃত্যু সুনিশ্চিত, যে জানে তার জীবনে অতিক্রম করা হয়তো যাবে কি যাবে না ঠিক নেই, এই রকম একটা মানুষকে কি করতে হয়েছে, তাকে চলার পথে এগিয়ে নিয়ে যেতে হয়েছে। এবং সে জানে হয়তো মৃত্যু কোনোদিন ফিরবো না, হয়তো সবাইকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে একদিন তাকে বিদায় নিতে হবে, তবু তার লক্ষ্যে সবিচল এবং সে যাত্রাপথ চালিয়ে নিয়ে যেতে চায়। এইরকম একটা কন্ডিশান তার তিনটের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভ্যালুয়েবল শিপ নর্থ শিপ, এবং তার ডেস্টিনেশানটা একটা মারাত্মক ডেস্টিনেশান। তাই কবি এইটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, এবং অশনি সংকেত আছে ফায়ার স্পেলিং স্টার, তার সত্ত্বেও নর্থ শিপটা আমাদের এগিয়ে গেছে। ফলে এই শিপটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে কবি নর্থ শিপ টাইটেলটা দিয়েছেন, এবং এটার ক্ষেত্রে নর্থ শিপটা আমাদের কাছে একটা গ্রহণযোগ্য একটা টাইটেল হিসেবে আমাদের কাছে উঠে এসছে, এবং তাই আমরা নর্থ শিপ টাইটেলটা অ্যাকসেপ্টেড অর অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে আমরা দেখব এখানকার কোয়েশ্চেন অ্যান্সারগুলো, অর্থাৎ মাল্টিপল চয়েস, ওয়ার্ড মিনিং, এইগুলোকে আমাদের বারে বারে নিজেদেরকে রেডি করতে হবে। ওয়ার্ড মিনিং ছোটো ছোটো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোকে আমরা আগে এগুলো মাথায় রাখবো। সেই ওয়ার্ডগুলোকে আমরা মাথায় যদি না রাখতে পারি তাহলে কি করব, আমাদের ওয়ার্ডগুলোকে মাথায় না রাখলে আমরা মাল্টিপল চয়েস করতে পারবো না, শর্ট টাইপ অ্যান্সার লিখতে পারবো না। আমাকে কেউ এই কবিতাটার সামারি যে কী জিনিস বা তার ডেসক্রিপশান, তার অ্যালিগোরিক্যাল মিনিং, তার কি বলতে পারবো না। তাহলে প্রথম একটা পার্ট আমাকে এখান থেকে মনে রাখতে হবে, স্মৃতিতে ধরে রাখতে হবে। মানে আমাদের এই স্মৃতিশক্তিতে ধরে রাখাটা একটা ডিফিকাল্ট পার্ট, এবং এই ডিফিকাল্ট পার্টটাকে আগে গেন করতে হবে, ডে বাই ডে এটাকে গেন করতে হবে, যে কী করে আমার এই কবিতা যেটা পড়লাম সেটাকে আমি স্মৃতিশক্তিতে ধরে রাখতে হবে আমাকে। এবং এই কবিতার কোশ্চেন অ্যান্সার 1 বাই 1 আমাকে তৈরি করে আমাকে একটা অ্যাম্বিশান বা লক্ষ্যে পৌঁছাতে হবে, যে আমার পরীক্ষার জন্য আমাকে প্রিপারেশান নিতে হবে। তোমাদের এই কবিতাটা বারে বারে রিডিং পড়তে হবে, যাতে আমার স্পেলিংগুলো ঠিক করতে পারি আমি। এই কবিতার যে ওয়ার্ড মিনিংগুলো আছে, তোমাদের টেক্সট বুকে দেখবে নিচে ওয়ার্ড নেস্ট আছে, সেগুলোকে ফলো করতে হবে। ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে, সিমিলার মিনিং জানতে হবে, অ্যান্টোনিমস জানতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ এগুলো জানতে হবে। সেগুলোকে দিয়ে আবার ওয়ার্ড বা সেন্টেন্স মেকিং জানতে হবে। ফলে আমি এই সেন্টেন্স মেকিংটা করতে পারলে আমি কি করব, একটা ভালো জিনিস তৈরি করতে পারবো। অর্থাৎ কবিতাটার মূল বিষয়বস্তুটা আমার মাথায় থাকতে হবে আগে, অর্থাৎ যে
ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, সাবস্ট্যান্স, টাইটেল, এইগুলোকে আমার যদি মাথায় টোটালটাই থাকে তখন আমি কি করতে পারবো, কবিতাটা নিয়ে ভাবতে পারবো, কবিতাটা আমি এগোতে পারবো এবং অনেক কিছু কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করার ক্ষেত্রে আমার ইজি হয়ে যায়। এবং পরীক্ষায় যে কোশ্চেনগুলো আছে টু দ্য পয়েন্ট, মানে আমাকে অ্যাপ্লাই করতে হবে টু দ্য পয়েন্ট, অর্থাৎ আমি যেটা জানতে চাইবে পরীক্ষকতা এক্সামিনার আমার কাছ থেকে যেই প্রশ্নটা জানতে চাইবে টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হবে। টু দ্য পয়েন্ট অ্যান্সার মানে এখানে আমাকে এক্সট্রা যে আমরা যেটা জানতে চাইছে তার থেকে অনেক বেশি লিখে ফেলি, সেটা ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে। এর ফলে আসে আমাদের ট্রু ফলস আসে। ট্রু ফলস অর্থাৎ এটা যে লাইনটা দিচ্ছে সেটা ট্রু না সেটা ফলস আমাকে অ্যাপ্লাই করতে হয়। কিন্তু সেটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্টটি আমাকে বুঝিয়ে দেবে। টি এবং এফ লিখতে হয় আমাদের। কেউ কেউ আবার আমরা ভুল করে টি এফ লেখাটা ভুল করি, সেটা লেখা যাবে না। এবং কি হয় আমাদের এটা সাপোর্টিং স্টেটমেন্টটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ পার্ট। সাপোর্টিং স্টেটমেন্ট মানে গুরুত্বপূর্ণ পার্ট মানে আমি তো না জেনেও ট্রু কিংবা ফলস লিখতে পারি, অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্টটা আমি যদি দিতে পারি তখনই বুঝবো আমার যে আমি এটা জানি কবিতাটা। অর্থাৎ আমি যদি প্রথম লাইনে আছে আই স 3 শিপস গো সেলিং বাই, অর্থাৎ সেখানে আমাকে কোয়েশ্চেন দিল 4 শিপস গো সেলিং বাই, তাহলে আমাকে বুঝতে হবে এটা ফলস হলো। অর্থাৎ যেই জায়গাটা আমাকে সাপোর্টিং স্টেটমেন্টের ক্ষেত্রে আমাকে যে জায়গাটা বেশি গুরুত্ব দিতে হবে 3 শিপস গো সেলিং বাই। কোনো সেন্টেন্স পুরো লিখতে হয় না, যে জায়গাটা ফ্রেজ লিখলেও হয় এবং সেই ফ্রেজটা যেন আমি যে অ্যান্সারটা দিচ্ছি তাকে ফুলফিল দিতে পারে, এইরকম একটা জায়গা আমাকে সেখানে দিতে হবে। এছাড়া আমাদের আরও আছে যেটা আমাদের এইগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং আবার একটা জায়গা ধরুন ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, আমাকে কোশ্চেনে দিয়ে দিল ফার্স্ট শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, তাহলে আমাদের নর্থ জায়গাটা আমাকে রং, অর্থাৎ সেই নর্থ জায়গাটা যেখানে আমাকে সাপোর্ট করছে এই জায়গাটা, সেই জায়গাটা লিখতে হবে। অর্থাৎ ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, এই জায়গাটা আমাকে লিখতে হবে। এবং কেউ আমাদের ধারণাই নেই যে আমরা যখন জানি না যে আমরা কি করি, যে আমরা লিখে দিই সেন্টেন্সের পর সেন্টেন্স লিখছি। কেউ বলে পরীক্ষায় খাতায় জায়গা নেই স্যার সাপোর্টিং স্টেটমেন্ট লেখার মতো, কোথায় লিখতে হয় না। সাপোর্টিং স্টেটমেন্ট মানে আমাকে জানতে চায় যেই অংশটা আমাকে এই অ্যান্সারটা সাপোর্ট করে সেই সাপোর্টের জায়গাটা আমাকে এখানে লিখতে হবে। এছাড়াও লেখার ক্ষেত্রে কোশ্চেন অ্যান্সার লেখার ক্ষেত্রে আমাকে ট্রু কিংবা ফলস সেটা ব্রাইটলি লিখতে হবে। এছাড়া কোশ্চেন যখন দেয় সেটা টেন্সটা আমাকে ভালো করে মেনটেন করতে হবে। টেন্সটা মানে আমি যদি যেই পাস্ট টেন্সে আছে তাহলে পাস্ট টেন্সে লিখতে হবে, আমাকে যদি এটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। কবিতার কোশ্চেন অ্যান্সারটা যেভাবে আমার কাছে অ্যাপ্রোচ করছে সেই অ্যাপ্রোচ অনুযায়ী কোশ্চেন অ্যান্সারটা লিখতে হবে, না হলে কিন্তু অ্যান্সারটা পরীক্ষকের কাছে গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। এই অ্যাকসেপ্টেশনের ক্ষেত্রে একদম প্রথম জিনিস যেটা হচ্ছে সেন্টেন্সের কনস্ট্রাকশান ঠিক করতে হবে। আমরা জানি যেন কোনো জায়গায় আমি লিখছি অ্যান্সার লিখতে টু গো না লিখে টু ওয়েন্ট লিখে ফেলছি, অর্থাৎ টু যদি আমি বসাই আমরা জানি ইনফিনিটিভ মুড, এইটা একটা ভার্ব, যদিও গোটা ভার্ব কিন্তু এখানে কাজ করে অ্যাডজেক্টিভের মতো, তাই আমি তার আগে কি বসাবো, টু যখন আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম বসাতে হয়। অনেক ক্ষেত্রে আমরা ভুল করে এটা কি করে ফেলি, প্রেজেন্ট ফর্ম না বসিয়ে পাস্ট ফর্ম, কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে ফেলি, যেটা আমাদের খুবই গ্রহণযোগ্য হয় না। এবং কোশ্চেন অ্যান্সার লেখার ক্ষেত্রে এই স্পেলিংগুলোকে আমাদের সঠিকভাবে, অর্থাৎ তোমাদের টেক্সট বুকের যে স্পেলিংগুলো আছে ভালো করে পড়তে হবে। রিডিং পড়ার সময় যেগুলো ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আছে, টেক্সটের ওয়ার্ডগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেই টেক্সটের ওয়ার্ডগুলো যদি তোমরা যদি সঠিকভাবে অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু একটা বা কখনো কোটেশন আসে, যা নর্থ স্কাই ইন্ডিকেট, দ্য অমিশন একটা ইন্ডিকেট করে, তুমি সেখানে ইনভার্টেড কমার মধ্যে লাগিয়ে একটা জায়গায় ইনভার্টেড কমা দিয়ে লাগিয়ে বলতে পারো ফায়ার স্পেলিং স্টার, অর্থাৎ ফায়ার স্পেলিং স্টারটাকে যদি তুমি ইনভার্টেড কমার মধ্যে দাও তাহলে কিন্তু তোমাকে স্পেলিংটা সঠিক লিখতে হবে, না হলে কিন্তু ভুল, টোটালটাই যেটা লিখছো পুরোটাই ভুল। অর্থাৎ যদি কোনো দিন আমরা ইনভার্টেড কমা লাগাই তখন কি করতে হয়, একদম যেটা বইতে আছে সেই জায়গাটা আমাকে অ্যাপ্রোচ করতে হবে। কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে তাই কখনো আমরা ইনভার্টেড কমা দিয়ে ফ্রেজ তুলে
মানে বইয়ের যে ফ্রেজটা আছে সেটাকে আমি তুলে বসাতে পারি ফ্রেজটাকে। এর ফলে আমাদের কোশ্চেন অ্যান্সারটা অনেক গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাবে। অর্থাৎ এই কবিতাটা পড়লাম আমরা, কবিতাটা পড়ার পরে আমরা এবার স্মৃতিশক্তিতে কী করে ধরে রাখবো, আমি কয়েকটা থিওরি আজকে বলবো যেগুলো কি আমাদের স্মৃতিশক্তিতে আরও উর্বর করা। মানে এই যে কবিতাটা পড়লাম, কবিতাটা পড়ার পরে আমি তো এমন নয় আজকে কবিতাটা পড়লাম কালকে ভুলে যাব কবিতাটা, বা আমি কবিতাটা আমার কোনো কাজ নেই আর। হ্যাঁ, এই জায়গাগুলো আমাদের একটু খালি আমাদের আগে স্টেবল জায়গায় যেতে হবে যে স্মৃতিশক্তিটা আমি কি করে আরও বেশি কাজে লাগাতে পারি। স্মৃতিশক্তিটা কাজে লাগানোর কয়েকটা উপায় আছে। স্যার আমাদের হাতে যেহেতু সময় খুব সীমিত, 15 মিনিটস মতো আছে, তো সংক্ষিপ্তভাবে চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, আমি এই ম্যাডাম বললেন, আমি বলছি যে ভাস্বতীদি, আমি বলছি যে আমি একটা ইন্ডিকেট করে দিচ্ছি যে কি করে আমরা স্টুডেন্টরা যারা আমরা পড়ি আর শুধু পড়লে তো হয় না, আমাদের পড়াটাকে তো স্মৃতিশক্তিতে আমাদের ধরে রাখতে হবে। এই ধরার কয়েকটা স্মৃতিশক্তিতে ধরে রাখার কয়েকটা পদ্ধতি বলছি আর কি। সেটা হচ্ছে, প্রথমে আমি একটা রবার্ট লিন, বিখ্যাত ফিলোজফার বা দার্শনিক ছিলেন, তিনি একটা লাইন বলে গেছে, তার উক্তি দিয়েই বলবো সেই কথাটা, যে ইট ইজ দ্য এফিসিয়েন্সি rather than inefficiency of the common human memory that compels my wonder. It is the efficiency, এটা হয় দক্ষতা, rather than inefficiency, তার থেকে অদক্ষতাই বেশি কাজ করে, that compels my wonder, যা দেখে আমি বিস্মিত হই। অর্থাৎ আমাদের মানব জীবনে বা হিউম্যান বিংসদের আমাদের কি হয়, কখনো কখনো স্মৃতিশক্তিটা যেখানে কাজ করার দরকার করে না, আর যখন কাজ করার দরকার নেই তখন সেখানে কাজ করে। এই স্মৃতিশক্তিটা আমরা যারা স্টুডেন্ট, আমাদের স্মৃতিশক্তিটা অবশ্যই পড়াশুনোর কাজে লাগানো উচিত। কিন্তু একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, ধরো সাপোজ তোমার জ্বর হয়েছে, জ্বর হওয়ার ফলে তুমি ডাক্তারের কাছে গেছো, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তোমাকে প্রেসক্রাইব করেছে যে তুমি সকালবেলায় আর্লি মর্নিংয়ে একটা এমটি স্টমাকে খাবে, আফটার ব্রেকফাস্ট একটা ট্যাবলেট খাবে, আফটার লাঞ্চ একটা খাবে, এবং আফটার ডিনার একটা ট্যাবলেট খাবে। তুমি ডাক্তারের এই প্রেসক্রাইব করা ওষুধগুলো প্রথম দিন খেয়েছো, দ্বিতীয় দিন খেয়েছো, তৃতীয় দিনের পর গিয়ে হয়তো মাকে বলছো, মা আজকে মর্নিংয়ের ওষুধটা আমি খেতে ভুলে গেছি। ইট ইজ দ্য কমন ফ্যাক্টর অফ দ্য অল হিউম্যান বিংস। প্রত্যেকটা মানুষের জীবনে এটা ঘটে যে তারা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারে না। অর্থাৎ ওষুধের মতো একটা ভাইটাল জিনিস তারা কিন্তু মেমোরিতে বা স্মৃতিশক্তিতে রাখতে পারছে না, কারণ ওষুধটা না খেলে আমার এই ডিজিজটা যেটা হয়েছে সেটা সারাতে পারবো না, কিন্তু সেটা মনে রাখতে পারছে না। আবার ধরো তুমি সাপোজ একটা অনুষ্ঠান বাড়ি গেছিলে, একটা বিয়ে বাড়ি গেছিলে, সেখানে কি খেয়ে এসছিলে এবং কীরকম ডেকোরেশন হয়েছিল সেটা তুমি না মনে রাখলেও তোমার জীবনে চলে। কিন্তু দেখবে 6 মাস পরে হয়তো দেখবে সেইখান মেনুটা ভালো ছিল, সেখানকার মেনুটা খারাপ ছিল, সেখানকার ডেকোরেশন ভালো কি মন্দ ছিল। একটা অনেক দিন আগে হয়তো একটা সিনেমা দেখে এসেছিলে, সেই সিনেমাগুলো তোমার স্মৃতিশক্তিতে থাকছে, কিন্তু তোমার এই ওষুধ খাওয়ার জিনিসটা বা তুমি যেটা পড়াশুনো করছো সেই জিনিসগুলো তোমার মনে থাকছে না। এর রিজনটা কি? রবার্ট লিন কিছু থিওরি দিয়েছেন আমাদেরকে, যে কি এই স্মৃতিশক্তিতে মনে রাখার জন্য কয়েকটা থিওরি। কি আগে হচ্ছে আমাদের এই যে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ যেটা আমি করলাম, অর্থাৎ আমি কবিতাটা পড়লাম আজকে, সেই কবিতাটা আমরা দেখো কখনো কখনো আমাকে মা বলে 10 টাকা নে, 20 টাকা নে, তুই যাওয়ার সময় একটা টিফিনটা খেয়ে নিবি। আমরা কী করি, তাড়াহুড়ো করে বইয়ের পেজের মধ্যে ঢুকিয়ে দিলাম। 15 মিনিট পরে 20 মিনিট পরে আমরা কি করি, এই বই পেজ উল্টাচ্ছি, ওই বইয়ের পেজ উল্টাচ্ছি, এই টাকাটা খুঁজে পাচ্ছি না আমরা। এটা কমন ফ্যাক্টর, এখান থেকে বেরোতে হবে। কি করে আমরা এই স্মৃতিশক্তিতে কোথায় রাখলাম, কি খেলাম, আমি কি পড়লাম, এটা মনে রাখার একটা পদ্ধতি হচ্ছে আমার স্মৃতিশক্তিটাকে সহজভাবে কাজে লাগাতে হবে। অনেক সচেতন গার্জিয়ান আছেন যারা স্টুডেন্টদেরকে বা আপনার ছেলে মেয়েকে বলেন সারাদিন পড়তে বস, পড়ে যা, লিখে যা, পড়, হয় না। অর্থাৎ একটা স্মৃতিশক্তির একটা স্টেবল কন্ডিশনে নিয়ে আসতে হয়। অর্থাৎ আমাকে প্রথম কন্ডিশন হচ্ছে, আমাকে একটা স্টুডেন্ট আমি পড়লাম, সকালে উঠে আমি ধরলাম সাপোজ আজকে আমি নর্থশিপ কবিতাটা পড়েছি। নর্থশিপ কবিতা পড়ার পরে আমাকে 15 মিনিটস আমাকে হয়তো চোখ বন্ধ করে বা নিভৃতে কবিতাটা কি পড়লাম সারাংশটা ভাবতে হবে। তাহলে পড়লাম যেটা, যে নর্থশিপ কবিতাটা পড়েছি, তার প্রথম শিপটা পশ্চিমে গেছিল, সে আনন্দ সহকারে পৌঁছেছিল, আনন্দ সহকারে ফিরে এসছে। দ্বিতীয় শিপটা পূর্ব দিকে গেছিল, পূর্ব দিকে গিয়ে বাধা বিপত্তিতে আটকে গেছিল, পরে ওটা দুর্গম পথ অতিক্রম করে ফিরে এসছে আনহ্যাপিলি। আর থার্ড শিফটে যাত্রা করেছিল, সে হয়তো ফিরবে কিনা জানে না। এইটুকু তুমি চিন্তা ভাবনা করে নিয়ে তুমি বইটা বন্ধ করে দিলে। পরে তুমি অন্য সাবজেক্ট নিয়ে পড়ছো, সারাদিনে অনেক হয়তো 3-4টে সাবজেক্ট পড়েছো,
এই রকম স্মৃতিশক্তিগুলোকে পড়ার পরে তুমি ভেবে নাও কি কি পড়েছো তুমি, পড়ার পরে দেখবে আর রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে তুমি একবার টোটালটাকে রিকালেকশন অফ মেমোরি বা তোমার স্মৃতিশক্তিতে নিয়ে আসো, যে সকালবেলায় ফার্স্ট পড়েছিলাম আমি ইংলিশ পড়েছিলাম নর্থশিপের আমি এই কবিতাটা পড়েছিলাম, এই থিঙ্কিং ছিল, এই থিঙ্কিং থাকা ছিল, আমার এইটা কোয়েশ্চেন অ্যান্সার আসতে পারে, এই আমার পড়া হয়েছে। যদি সেখানে মনে না পড়ে একবার বই উল্টে দেখে নাও এই কবিতাটা এই ছিল। সেকেন্ড তুমি হয়তো হিস্ট্রি পড়েছো, তারপরে হয়তো তুমি জিওগ্রাফি পড়েছো, ম্যাথস করেছো, কী পড়েছো সারাদিনে, রিকালেকশন অফ মেমোরি অর্থাৎ স্মৃতিশক্তিটাকে তুমি আগে এগুলো ভাবনাটা ভেবে নাও। ফলে কি হবে, তোমার সারাদিনের যে স্মৃতিশক্তিটা তোমার গুরু মস্তিষ্কে একটা স্টেবল জায়গায় গেল। এর ফলে তুমি দেখতে পাবে যে তুমি 15 দিন 1 মাস পরেও দেখবে তোমার স্মৃতিশক্তিতে একদম স্টিল অ্যালাইভ, জীবন্ত হয়ে আছে তোমার সেই পিকচারাইজেশনটা। আর তারপরে কথা হচ্ছে পড়ার আগে তোমাকে মানসিকভাবে করতে হবে যে সবাই পারে আমিও পারবো, অর্থাৎ তোমার মানসিক জেদ অর্থাৎ মেন্টালি স্ট্রং হতে হবে, যে কবিতা পড়ি, গল্প পড়ি, হিস্ট্রি পড়ি, ম্যাথস করি, সবাই পারলে আমি পারবো। মেন্টালি আমাকে স্ট্রং হতে হবে। এই মেন্টালি স্ট্রং জায়গা থেকে আমি কি করতে পারবো, আমার যা ফুলফিলমেন্ট যেটা পাই না হয়তো সেটাও পাবো। অর্থাৎ মানসিক জেদ, মানসিকভাবে স্ট্রং হওয়া এবং কোনো জিনিসের প্রতি তাগিদ বা ইচ্ছে বা ডিজায়ার, হোপস, ডেস্টিনেশান, আমাকে ভালো হতে হবে, আমাকে ভালো করতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে পড়াটা ফুলফিল করতে হবে, এই মানসিকতাটা আমাদের মধ্যে আনতে হবে। এবং এই লকডাউন সিচুয়েশনে আমরা অনেক খারাপ পরিস্থিতিতে আছি, অর্থাৎ গৃহবন্দী অবস্থায় ছেলেমেয়েরা যারা স্টুডেন্ট তারা স্কুল কলেজ যায় না, খেলাধুলোর মাঠ নেই, একটা জায়গায় স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, অর্থাৎ একটা পরিধি মানে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে বাড়ির মধ্যে। ফলে আমাদের মস্তিষ্কটা অনেক খারাপ জায়গায় চলে গেছে, কাজ করছে না অনেক সময় মস্তিষ্ক। আমরা অনেকে স্টুডেন্ট যারা আছি তারা মোবাইল গেমে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, এটা থেকে আমাদের বেরোতে হবে। গার্জিয়ানদের অনেক সচেতন হতে হবে, তাদেরকে অনেকটা ফ্রি আসছে। আমাদের একটা আশার আলো দেখতে পাচ্ছি আমরা যে 16 বা 16 তারিখ আমাদের স্কুল খুলবে, ফলে হয়তো আমরা স্কুলে যাব, আবার আগের ছন্দে ফিরতে পারবো। ফলে কি হবে, আমাদের আস্তে আস্তে রুটিন লাইফটা এসে গেলে হয়তো এই স্ট্যাগনেন্ট ওয়াটারের মতো বা জমা জলের মতো আমাদের যে জীবনটা হয়ে গেছে, আমাদের পরিধিটা আটকে গেছে, সেই পরিধিটা আটকাবে না, কন্টিনিউ ফ্লো হতে থাকবে। আমরা আবার এগোবো, আমরা পরীক্ষার মধ্যে আসবো, পরীক্ষার কোশ্চেন অ্যান্সার দিতে থাকবো, রেজাল্ট হাতে পাবো, আনন্দে বাড়ি ফিরবো। এই জীবনগুলো ছন্দে ফিরতে হবে। আমরা আশা করব আবার 16 তারিখ থেকে আশা করে ধীরে ধীরে আবার স্কুলটা খুললে আমরা করব। তোমরা কিন্তু মন দিয়ে পড়াশুনোটা করো, এবং পড়াশুনো শুধু নয়, যেটা বললাম পড়াশুনোটার পাশাপাশি পড়াশুনোটাকে মনে রাখতে হবে। সারাদিন পড়তে বসলে হবে না তোমাকে, তুমি ইংলিশ পড়ো, হিস্ট্রি পড়ো, জিওগ্রাফি পড়ো, সায়েন্স পড়ো, ভয় কাটাতে হবে তোমাকে। যে ভয়টা তোমাকে ঘিরে ধরছে সবসময়, সেই ভয়টা তোমাকে বেরোনোর জন্য তোমাকে স্টাডিটা হোল হার্টেডলি করতে হবে। তোমার পড়াটা তোমার, লাইফটা তোমার। প্রসঙ্গে আরেকটা বিষয় জিজ্ঞেস করবো, শুধুমাত্র কবিতা বা পোয়েমের ক্ষেত্রে নয়, যেহেতু গল্পও রয়েছে সেক্ষেত্রে সিন প্যাসেজ তুলে দেয় এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবণতা থাকে কি ওখান থেকে উত্তর ধরে লিখে দেওয়া। সেক্ষেত্রে গল্প বা কবিতা কিভাবে খুঁটিয়ে পড়তে হবে, আর কবিতার লাইনগুলো তো জানা খুব দরকার, কারণ অর্থটা একদম অবশ্যই একদম ম্যাডাম একটা ভালো প্রশ্ন তুলে ধরেছেন। যে আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট যারা আমরা দেখি না যে গল্প পড়ে কি হবে, গল্প তো উপরে প্যাসেজ দেওয়া আছে, দেখবো আর অ্যান্সারটা লিখে দেবো। ওই টুকে দেওয়া অ্যান্সার হয় না, আনতে হবে ব্যাপারটা, কোশ্চেন অ্যান্সার লিখতে হবে তোমাকে। তার জন্য তোমাকে টেক্সটটা এত ভালো পড়া চাই যে তুমি যেন ক্রিয়েটিভিটি থাকে। তুমি টেক্সটের লাইন তুলে দিলে কোশ্চেন অ্যান্সার হয় না, কোশ্চেন অ্যান্সারের জন্য কোশ্চেন অ্যান্সার লিখতে হবে। এবং তোমাকে পোয়েমসের ক্ষেত্রে কিন্তু আরও ডিফিকাল্ট, পোয়েমস দেখে অ্যান্সার লেখা যায় না, কারণ পোয়েমসের কোয়েশ্চেন অ্যান্সারগুলো যদি বলি নর্থশিপ কবিতায় তোমাকে এলো অ্যালিগরিক্যাল মিনিংস। অ্যালিগরিক্যাল মিনিং এলে কী হবে, অ্যালিগরিক্যাল মিনিং মানে তোমাকে তো অন্তর্নিহিত অর্থ লিখতে হবে। এই কবিতার যে মূল অ্যালিগরিক্যাল মিনিং হচ্ছে একটা 3 কাইন্ডস অফ পিপল, আর 3 ধরনের মানুষ যে আছে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে, সে 3 ধরনের মানুষের জীবনযাপনকে কি করে এখানে আমাদের অ্যাপ্লাই করি, সেটা অ্যালিগরিক্যাল মিনিং। ফার্স্ট প্রেজেন্ট করেছে যারা যে বাধাহীন জীবন বা উইদাউট অবস্ট্রাকল ইন দেয়ার লাইফ। সেকেন্ডটা বাধা আছে, অতিক্রম করে অবস্ট্রাকল আছে, ট্রাই টু ওভারকাম, বাট ইন এ ওয়ান টাইম হি ইজ স্টপ দেয়ার জার্নি। আর সেকেন্ড গেল, থার্ড একটা আছে এক ধরনের মানুষ, সে
অবস্ট্রাকেল আছে জানে জীবনে, বাধা আছে, সেগুলোকে অতিক্রম করে সে একটা ডেস্টিনেশন বা ফুলফিলমেন্ট পেতে চায়। এই যে এইগুলো আমরা কিন্তু কবিতা পড়ে বুঝবো না, কবিতাটাকে স্টাডি করতে হয় অনেক হোল হার্টেডলি, তারপরে ইনার মিনিং জানতে হয়, কবিতার ওয়ার্ড মিনিংগুলো জানতে হয় এবং কোশ্চেন অ্যান্সারগুলোকে রেডি করতে হবে। এমনি কবিতা পড়ে ফেললে গল্পের ক্ষেত্রে হয়তো কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, উপরে প্যাসেজ আছে ওটা দেখে লিখলাম, কিন্তু সেটা লিখলে হবে না। লাইন তুলে দিলাম, কোশ্চেনের অ্যান্সারে লাইন তুলে দিলাম, সেটা করলে হবে না। তোমাকে হোল হার্টেডলি কবিতাটা বা গল্পটা পড়তে হবে এবং তোমার মাথায় রাখতে হবে যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কবিতা বা গল্পের মূল বিষয়বস্তুটা কী, কবিতার এম অ্যান্ড বা স্টোরির এম অ্যান্ড পারপাস কী, কবি বা লেখক এখানে এই এম অ্যান্ড পারপাস কী নিয়ে যেতে চাইছেন, কি দেখাতে চাইছেন এই কবিতাটার মাধ্যমে, সমাজের কি বার্তা দিতে চাইছেন, এইগুলো তোমাকে জানতে হবে। এইগুলো না জানলে তুমি কোশ্চেন অ্যান্সারগুলো কোনোভাবেই দিতে পারবে না। ফলে তোমার মস্তিষ্কে বা গুরু মস্তিষ্কে বা আমাদের স্মৃতিশক্তিতে কি করতে হবে, এই ব্যাপারটাকে একবার স্ট্রংলি রাখতে হবে। তোমাদের গুরু মস্তিষ্ককে স্বয়ংক্রিয় করতে হবে, পড়াশোনার মধ্যে ইনভলভ থাকতে হবে তোমাকে, এবং সারাদিন থিঙ্কিং করো কি পড়লাম, আমার পড়ার বিষয়বস্তুটা কী ছিল, যেটা পড়লাম তোমাকে স্মৃতিশক্তিতে রাখতে হবে। তুমি যদি স্মৃতিশক্তিতে না রাখো, সারাদিন পড়ে ফেললাম, ওই রুটিন মাফিক তো জীবনযাপন নয়, আসি যাই কাজ করি, পড়তে হবে, পড়তে বসে গেলাম, এটা করলে হবে না। তোমাকে তুমি আধ ঘন্টা পড়ো, কিন্তু হোল হার্টেডলি মন দিয়ে পড়ো, যেটা পড়ছো সেটা স্মৃতিশক্তিতে কাজে লাগাও, মনে রাখার চেষ্টা করো। আধ ঘন্টা ব্রেক দাও, টিফিন খাও, আবার একটা পড়াশোনা শুরু করো, দেখবে তোমার স্মৃতিশক্তিটা কাজে লাগবে। এবং ইংলিশের ক্ষেত্রে আরও কনস্ট্রাকশান, অর্থাৎ বাংলা মাধ্যমের আমরা যে স্টুডেন্ট যারা, আমাদের ক্ষেত্রে তিনটে প্রতিবন্ধকতা অর্থাৎ অবস্ট্রাকেল আমাদের আছে। প্রথমত আমরা জানি না, কনস্ট্রাকশান জানি না, মানে লেখার গঠন তৈরি করতে পারি না, সেন্টেন্সের গঠন। তা না আমরা গ্রামার জানি না ঠিকঠাক, গ্রামারটা আমাকে ইনফিনিটিভ মুড কখন হয়, কাকে আমরা পার্টিসিপল বলে চিনি না, প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল চিনি না, প্রেজেন্ট পার্টিসিপল কোন পার্টস অফ স্পিচকে রিপ্রেজেন্ট করে, যে অ্যাডজেক্টিভকে, সেটা জানি না, সেগুলো ভালো করে জানতে হবে। অর্থাৎ আমাদের কনস্ট্রাকশন ভালো জানতে হবে। এবার কনস্ট্রাকশন জানলাম, মানে কবিতাটা যেরকম খুঁটিয়ে পড়তে হবে, গ্রামারিটিক্যাল পার্টগুলোও দেখতে হবে। আরেকটা বিষয়, এই বছর যেহেতু চলতি শিক্ষাবর্ষটা একেবারে প্যান্ডেমিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, আগামী বছর পরীক্ষা হচ্ছে, নম্বর বিভাজনের জায়গাটা যদি একদম সংক্ষিপ্তভাবে বলে দেন। নম্বর বিভাজন মানে এখন যেটা মাধ্যমিকের ক্ষেত্রে তো বলে দিয়েছে গভর্নমেন্ট যে কিছু সিলেবাস কমিয়ে দিয়েছে, নাম্বার বিভাজন চেঞ্জ করেনি, কিন্তু সিলেবাসটা কমিয়ে দিয়েছে। সেই কম সিলেবাসের উপরেই আমাদের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ রিডিউস করেছে সিলেবাস। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোর ক্ষেত্রে সিলেবাস রিডিউস হয়েছে, কিন্তু ক্লাস 9 পর্যন্ত এখনও তো গভর্নমেন্ট সেইভাবে কিছু অ্যানাউন্সমেন্ট করেনি যে পরীক্ষা কী পদ্ধতিতে নেবে। আপনার 16 তারিখ স্কুল খুললে বা তার আগে কোনো নোটিফিকেশান হলে জানবো আমরা যে কিভাবে এদেরকে একটা পরীক্ষা নেওয়া যায়, বা ক্লাস 9 পরীক্ষা নেওয়া গভর্নমেন্টের অবশ্যই উদ্দেশ্য আছে, কিন্তু 16 তারিখের পরে খুললে আমরা বুঝতে পারবো, হয়তো এদের কিছু না হলেও একটা মাল্টিপল চয়েস বা শর্ট টাইপ অ্যান্সার, এসে কিউ দিয়ে এদেরকে পরীক্ষা নেওয়া, দু একটা রাইটিং স্কিল, কিছু গ্রামার, এগুলো দিয়ে কিছু যদি একটা গভর্নমেন্ট পরীক্ষা নেয়, অর্থাৎ 1.5 বছরের একটা ভাটা যে একটা স্ট্যাগন্যান্ট হয়ে আছে, পরীক্ষা নেই, এরা একটা পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না, কোনো ছেলেমেয়েরা তারা তো দিশাহীন হয়ে পড়ছে যে পরীক্ষা নেই, কী পড়বো, পড়ে কী হবে। এই জায়গা থেকে বেরোনোর জন্য গভর্নমেন্ট তো একটা উদ্দেশ্য একটা তৈরি করছে, 16 তারিখ স্কুল খুললে পরীক্ষা যদি নেয় আমাদের আরও ভালো করে। স্যার একেবারেই অনেক ধন্যবাদ আপনাকে সিটিভিএনে আসার জন্য। অবশ্যই স্যার যেরকমটা বললেন যে কবিতা কেন, গল্প কেন, প্রত্যেকটা বিষয় খুব খুঁটিয়ে পড়তে হবে, এবং অবশ্যই যারা বাংলা মিডিয়ামে পড়ছো কনস্ট্রাকশন বিষয়টা জানতে হবে, সেক্ষেত্রে গ্রামার খুব গুরুত্বপূর্ণ করা, এবং সবটা মিলিয়ে এখন হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে, কারণ আগামী বছর পরীক্ষা হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে, যদিও পরিস্থিতি এখনো পর্যন্ত কতটা স্বাভাবিক হবে তা এখনো জানা নেই, তবে আমাদের প্রিপারেশনটা নিতে হবে এখন থেকেই। আজ এখানেই শেষ করতে হচ্ছে, আগামী অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএন। নমস্কার।